তামিম ইকবাল যদি সাধারণ একজন পরিচালক হিসেবে, নট বিসিবি প্রেসিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করতে চান, সেটা তো সবসময় তিনি ওয়েলকাম। তিনি যদি কারো ট্যাগিং নেন, সেই ট্যাগের ভার নেয়ার বিনিময়ে তিনি যদি প্রেসিডেন্ট হন, সেটা ঠিক আছে। কিন্তু তিনি যদি সভাপতি হতে না পারেন, তাহলে সেই ভারটা নেবেন কিভাবে, কেন? সেই প্রশ্নের উত্তর মিলতে 24 ঘন্টাও লাগে নাই। তামিম ইকবাল খান ইজ গোয়িং টু কুইট হিমসেলফ ফ্রম দ্য ইলেকশন। যেহেতু ঢাকার ক্লাবকে কেন্দ্র করে একটা অংশ রয়েছে, যেটা হচ্ছে ডিরেক্টরশিপ, 12টা পোস্ট, সেখানকার ঢাকার প্রসিদ্ধ ক্লাবগুলোর প্রার্থী হিসেবে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কন্ট্রিবিউট করতে চেয়েছিল, তারাও তাদের নমিনেশনটা তুলে নিচ্ছেন সিরিয়াসলি। যেমন মোহামেডান ক্লাবের কথা আমি বলতে পারি, মাসুদুজ্জামান মোহামেডান ক্লাবের অনেক পুরনো সংগঠক, আমার যতটুকু খবর আমি জানতে পেরেছি তিনি থাকছেন না। আবাহনীর এবার কোনো ডিরেক্টর থাকছে বলে যতটুকু আমরা খবর পেয়েছি থাকছে না। এবং অন্যান্য যে ক্লাবগুলো রয়েছে, মোটামুটি 12 থেকে 15টা ক্লাবের প্রার্থী হিসেবে যারা কম্পিট করতে চেয়েছিল ক্যাটাগরি বি থেকে, তারা কেউই কম্পিটিশন করছে না। এখন কেন এটা ঘটতে যাচ্ছে? কেন তামিম ইকবালরা, যেই তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুলকেই সমর্থন দিয়েছিলেন, যেই তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুলের আন্ডারে ক্রিকেট অপারেশনস ও সেন্টার অফ এক্সিলেন্স নিয়ে কাজ করার পরিকল্পনা করেছেন, কেন এই ঘটনাটা ঘটলো? ফারুক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বুলবুল ভাই আসার আগের প্রেসিডেন্ট ফারুক ভাই, আজকে কোর্টে একটা রিট করেছেন, যতটুকু আমি খবর পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে, এবং একটা ছোট টুকরো আমার কাছে এসেছে, সেটা যা হোক। সেই রিটের প্রেক্ষিতে যেই ক্লাবগুলো, মানে তামিম ইকবাল তো ক্লাবের প্রতিনিধি হিসেবে ইলেকশন করবেন, বা যারা আসলে ইলেকশন থেকে সরে যাচ্ছেন, মানে ক্লাব ক্যাটাগরিতে অলমোস্ট ইলেকশন হবেই না এখন, এমন একটা অবস্থা তৈরি হয়েছে, তারা তো ক্লাবের ক্যান্ডিডেট হিসেবে ইলেকশন করতে যাচ্ছিলেন। 15টা ক্লাব, যেই ক্লাবগুলোর ব্যাপারে দুদকের অবজারভেশন ছিল, অবজারভেশনটা কি, যে এই ক্লাবগুলো পরিচালনা এবং এই ক্লাবগুলো উঠে আসার পেছনে, থার্ড ডিভিশনে প্রমোটেড হবার ক্ষেত্রে নিয়ম মানা হয় নাই। সেই নিয়ম মানা হয় নাই হচ্ছে 2024 সালের অগাস্টের 5 তারিখের আগের সিজন পর্যন্ত, এবং এটা যেন পরবর্তীতে না হয় সেই ব্যাপারে দুদক পরামর্শ দিয়েছে। কিন্তু এই ক্লাবগুলোর বর্তমান ভোটার বা কাউন্সিলর যারা, অথবা গত 1.5 বছর থেকে যারা পরিচালনা করেছেন, তারা কিন্তু ওই দুর্নীতিবাজ বা দুর্নীতির সাথে জড়িত যাদের ব্যাপারে দুদক অবজারভেশন দিয়েছে তারা না। এখন যারা পরিচালনা করছেন, তারা যদি অতীতের কালপ্রিটরা না হন, তাহলে তো এই লোকগুলোর ভোটাধিকার আপনি কেড়ে নিতে পারেন না। ফারুক আহমেদ রিট করে এই 15টা ক্লাবের 15 জন ভোটারের ভোটাধিকার আগামী ইলেকশনে, 6 তারিখে ইলেকশনে কেড়ে নিয়েছেন, এবং যেটা কোনোভাবেই বাংলাদেশের ক্রিকেটের জন্য কাম্য না, অ্যাকসেপ্টেবল না। ফারুক আহমেদকে বোর্ডে ঢুকাতেই হবে, এবং সেই ঢুকানোর জন্য যদি আপনি ক্লাবগুলোকে ব্যান করার সিদ্ধান্ত নেন, তাকে দিয়ে রিট করানোর ডিসিশন নেন, সেটার রিফ্লেকশনে যদি বড় সংখ্যক সংগঠকরা সরে যায়, ঢাকার বিভিন্ন লিগ, প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এই লিগগুলো যে চলবে, যারা কন্ট্রিবিউট করেছেন বছরের পর বছর, তারা যখন থাকবে না, বাংলাদেশের ক্রিকেটের অবস্থা কি হবে? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তামিম ইকবালের সাথে রাজনৈতিক ট্যাগ জুড়ে যাওয়া, ক্যাটাগরি 1 জেলা বিভাগ থেকে নির্বাচিত পরিচালক কারা হবেন, সেই জায়গায় ম্যানিপুলেশনের অভিযোগ। একজন প্রার্থী এমন অভিযোগও করেছেন যে তিনি তার বিভাগের অন্য প্রার্থীদের সাথে যোগাযোগ করতে পারছেন না, সবাই ফোন সুইচ অফ করে কোন একটা পার্টিকুলার জায়গায় কারো আশ্রয় রয়েছেন। সিরিয়াসলি, রাজশাহী বিভাগের প্রার্থী এই অভিযোগটা করেছেন গতকাল। এরকম একটা অবস্থা যখন এখানটায় বিরাজ করে, যেখানটায় একজন সাবেক সভাপতি, বিতর্কিত সভাপতি, দুর্নীতিগ্রস্ত সভাপতি হুট করে নতুন করে আলোচনায় এসে কিংমেকার হয়ে যান, যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন অধ্যায়ের সাথে জড়িত এমন একজন, যিনি ওই সময় বিপিএল এ দল পরিচালনা করেছিলেন, যিনি ডিফল্টার, এবং যার ফ্যামিলি মেম্বারদের বিরুদ্ধে ফিক্সিং এর নানা ধরনের অপ্রকাশ্য অভিযোগ রয়েছে, সেই লোকগুলো যখন ক্রিকেট বোর্ডে এক পা দিয়ে রাখেন, যখন বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা গ্রুপ যারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে অনেকটা ন্যাংটা করে দিয়ে টাকা পয়সা নিয়ে হাতিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সেই গ্রুপের কোনো একটা কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা, তারা যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের চেয়ারে বসার জন্য তাদের পশ্চাৎদের রেডি করে রাখেন, ঠিক তখন ওই ইলেকশনে তামিম ইকবাল কেন, যে কোনো বিবেকবান মানুষের আসলে অংশগ্রহণ করাটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই যে নজিরবিহীন ঘটনা, কখনোই এমনটা ঘটে নাই, কখনো না। আমার কথা আপনারা বাদ দেন, অন্য যে সাংবাদিকরা রয়েছে, সংবাদ মাধ্যমে অন্য যে কলিগরা আমাদের কাজ করে, সবার দিকে তাকান, প্রত্যেকেই তাদের ক্যারিয়ারে এরকম ঘটনা কখনো দেখে নাই। ধরুন নেগোসিয়েশন ব্যর্থ হয়েছে, নেগোসিয়েশন ব্যর্থ হবার কারণে এক্সট্রা যে ক্লাবগুলো ছিল, 15টা যে ক্লাব ছিল, ইনফ্যাক্ট এক্সট্রা বলাটা ভুল হবে,
তাদের সাথে বা তাদের যে আইনি বৈধতার জায়গাটা রয়েছে সেটা এখন আর নেই। আমি যদি ধরেও নিও সেটা, এটা কোন ধরনের ঘটনা যে একবার ক্লাবগুলো ইলেকশন করতে পারবে না, পরবর্তীতে আবার পারবে, আবার ধরেন নেগোসিয়েশন হলো না, এরপরে আবার পারবে না। ফারুক আহমেদ যেই নোংরামির ক্যারেক্টার এখানটায়, আমি জানি ক্রিকেট বোর্ডে উনি অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করবে আমার সাথে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, রিয়াসাত আজিম কাউকে কেয়ার করে না। এই যে ফারুক আহমেদ যিনি রিট করলেন গতকালকে এবং পরবর্তী সময় 15টা ক্লাবের ভোটাধিকার বাতিল হয়ে গেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় যখন সবশেষ সভায় যখন ডিসাইড হয় যে এই ক্লাবগুলোর ইলেকশনে অংশগ্রহণ করা নিয়ে কোনো ধরনের বাধা নেই, ক্রিকেট বোর্ডের ডিসিশন যখন হয়ে যায়, সেটা যখন শেষ পর্যন্ত টেকে না, এর থেকে দুঃখজনক কি হতে পারে? আমিনুল ইসলাম বুলবুল ভাই তো প্রেসিডেন্ট হয়েই গেছেন, তাকে নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, সবাই তো মেনে নিয়েছে, ইভেন তামিম ইকবাল খানও মেনে নিয়েছে। খেয়াল করে দেখুন, তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন চিঠি একক কর্তৃত্বে ইস্যু করলেন এবং এই চিঠি ইস্যু করার মাধ্যমে যেই বুলবুল সারা বাংলাদেশে ক্রিকেট ছড়িয়ে দিতে চান, সারা বাংলাদেশের কারা সংগঠক হিসেবে বিসিবিতে আসতে পারবেন কি পারবেন না, চিঠি ইস্যু করে ক্রাইটেরিয়া দেখিয়ে দিয়ে সংবিধান বা গঠনতন্ত্রের বিতর্কিত অংশটাকে তার এক্সিকিউটিভ পাওয়ার অ্যাপ্লাই করে যেভাবে বাস্তবায়ন করলেন, বুলবুলের ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশনের সাথে তার এই কর্মকাণ্ডে কি মেলে? কোনোভাবে মেলে? আপনি তো ছড়িয়ে দেবেন, ইলেকশনের মতো করে হবে, বুলবুল ভাই প্রেসিডেন্ট হবে, বাকিরা আসুক না, কোনো সমস্যা নেই তো। ক্লাব ক্যাটাগরি, জেলা বিভাগ ক্যাটাগরি, ক্যাপ্টেন্স ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি থেকে যখন মোটামুটি 16 থেকে 17 জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়, এর থেকে নিদারুণ দুঃখের সময় বাংলাদেশ ক্রিকেটে আর কখনো আসবে কিনা সেরকম প্রশ্ন একটা তৈরি হয়। এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে যে নোংরামিটা ঘটছে সেটাকে ইন্ডিকেট করে। ফাহিম ভাই, বুলবুল ভাইরা কত রেসপেক্টেড আমাদের, তারা এই পুরো ব্যাপারটাকে নেগোশিয়েট করতে পারতেন। বুলবুল ভাই যেভাবে প্রেসিডেন্ট হবেনি, ঠিক একইভাবে বুলবুল ভাই ডেকে, ক্রিকেট বোর্ডে তো এমন না যে খুব গণতান্ত্রিক পরিবেশ কোনো আমলে ছিল, কখনোই ছিল না। ওই নাজমুল হাসান পাপনের সময় যদি বলি এটা বলে লাভ নাই, কখনো এখানে গণতন্ত্র ছিল না। বুলবুল ভাই যদি এই নেগোসিয়েশনটা করতেন, বুলবুল ভাই যদি জেলা বিভাগে যেই ধরনের তার সাপোর্ট লাগবেই প্রেসিডেন্ট হবার জন্য এই নোংরামিটা বন্ধ করতেন, বুলবুল ভাই যদি ক্লাবের অর্গানাইজাররা যারা আলটিমেটলি আপনারা সবাই জানেন এখানে আবাহনী নেই, মোহামেডান নেই, প্রাইম ব্যাংক নেই, বড় বড় ক্লাবগুলো কেউ নেই ভাই, এই বুলবুল ভাই যে ক্রিকেট চালাবেন, ক্লাবগুলোই তো ক্রিকেটারদের পারিশ্রমিক দেবে, প্রিমিয়ার লিগ থেকে শুরু করে সব জায়গায়। যখন এই বড় ক্লাবগুলো থাকবে না, এই বড় ক্লাবগুলোর ক্রিকেটাররা যখন প্রপার পারিশ্রমিকের অনিশ্চয়তায় ভুগবে, ঠিক তখন বুলবুল ভাই স্বপ্নের ক্রিকেট বোর্ড কতটুকু প্রপারলি রান করবে? করবে না ভাই।